এসআইআর এর নাম বাদ প্রায় 91 লক্ষের, বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষেরও বেশি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়, সেক্ষেত্রে 13 জেলায় শেষ হয়েছে অ্যাডজুডিকেশনের কাজ এবং আমরা জানি যে গতকালই মনোনয়নের শেষ দিনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেক্ষেত্রে কত লক্ষ ভোটারের নাম বাদ, কত লক্ষ এখনো বিচারাধীন তালিকায় রয়েছেন? দেখো, যেটা তুমি দেখেছো যে এসআইআর যখন শুরু হয় তারপর একটি ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই খসড়া তালিকায় দেখা গিয়েছিল নাম বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, অর্থাৎ মৃত ভোটার, শিফটেড ভোটার, ভুয়ো ভোটার। এবং এই যে তালিকা তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানে দেখা গেছিল এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশ করা হলো তখন 58,20,899 জনের নাম বাদ পড়লো। তারপরে তুমি দেখেছিলে বাড়িতে বাড়িতে বিএলওরা এনামুরেশন ফর্ম দিতে গিয়েছিলেন, এনামুরেশন ফর্ম দেওয়া হয়, এনামুরেশন ফর্ম ফিল আপ করা হয়, এবং তারপরে কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নতুন ক্যাটাগরিও তৈরি করা হয়। কিন্তু সেখানে দেখা গিয়েছিল, অর্থাৎ এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা গত 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়, সেখানে নাম বাদ যায় 5,46,053 জনের। অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত মোট নাম বাদ গিয়েছিল 63,66,952 জনের নাম বাদ গিয়েছিল। কিন্তু যে তালিকা প্রকাশ করা হয়েছিল 28 ফেব্রুয়ারি, সেখানে 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল। কেন আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল? তার কারণ দেখা গেছিল এই 60 লক্ষ ভোটারের যে নথি, সেখানে মাইক্রো অবজারভার এবং ইআরওরা একমত হতে পারেননি। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নথি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করেন জুডিশিয়াল অফিসাররা। এই যে জুডিশিয়াল অফিসাররা যে নিষ্পত্তির কাজ শেষ করলো, সেখানেই দেখা গেল যে 32,68,119 জনের নাম ভোটার তালিকায় ওঠা হলো, ভোটার তালিকায় উঠলো, এবং বাদ পড়লো 27,16,393 জন। অর্থাৎ সব মিলিয়ে বাদ এখনো পর্যন্ত হলো 90,83,345। কেন এখনো পর্যন্ত বলছি? তার কারণ এই সংখ্যার আরো কিছু রদবদল হতে পারে বলেই কমিশনের কর্তারা জানাচ্ছেন। বেশ, সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। 13 জেলায় বিচারাধীন নামের নিষ্পত্তি, বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষের বেশি। 10 জেলায় কিছুটা বাকি অ্যাডজুডিকেশনের কাজ। এই সংখ্যাটা একটু বোঝার চেষ্টা করব। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, এবং সোমরাজ, যারা বাদ পড়েছেন তারা তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন? দেখো, একদমই, যারা বাদ পড়েছেন তারা তো ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, এবং তারা ট্রাইব্যুনালে আবেদনের যোগ্য। কারণ নির্বাচন কমিশন এমনভাবে সফটওয়্যার তৈরি করেছে, এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে ভোটাররা যারা জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তিতে বাতিল হলো, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যে 27,16,393 জন যাদের নাম বাদ পড়লো, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তেমনটাই কমিশনের তরফে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই ট্রাইব্যুনালের কাজও এই 27,16,393 যারা বাদ পড়লেন তাদের জন্য কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। বেশ, সোমরাজ আমাদের সঙ্গে থাকো, এবং আমাদের দর্শকদেরকে জানাবো এসআইআর এ সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে, এবং বিচারে সবচেয়ে বেশি নাম বাদ সেই মুর্শিদাবাদেই। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন জেলায় সব থেকে বেশি অবৈধ ভোটার, এবং কোন জেলায় বেশি বিচারাধীন, বা কোন জেলা থেকে বেশি নাম বাদ গেছে, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের কাজ যেটা নিষ্পত্তি হলো জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলাতেই কিন্তু সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 11,01,140, যার মধ্যে জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত নিষ্পত্তি করেছিলেন 10,88,108 জনের। এবং দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই 4,55,137 জনের নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় সংখ্যার দিক থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলাতেও বাদ পড়েছে 3,25,666 জনের। মালদা জেলাতেও বাদ পড়েছে 2,39,375 জনের। অন্যদিকে যদি তুমি দেখো দক্ষিণ 24 পরগনা, সেখানেও বাদ পড়েছে 2,22,929 জনের। অর্থাৎ সার্বিকভাবে যে পরিসংখ্যান, সেখানে সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি। আর যদি শতাংশের হিসাব করো, পার্সেন্টেজ, তাহলে দেখা যাচ্ছে নদিয়া জেলায় সব থেকে বেশি বাদ পড়েছে, অর্থাৎ অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। বেশ, পাশাপাশি আমরা নজর রাখবো সংখ্যার নিরিখে, যেমন সর্বোচ্চ নামবাদ মুর্শিদাবাদে, নামবাদে এগিয়ে 2 24 পরগনা, পূর্ব বর্ধমানও। সেক্ষেত্রে এসআইআর এ কোপ সংখ্যালঘু, মথুয়া, আদিবাসী ভোটেও, যে বিষয়টি নিয়ে আমরা দেখেছিলাম যে বারবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সেক্ষেত্রে কিন্তু সেই আশঙ্কাই কোথাও না কোথাও সত্যি হলো।
দেখো, দেখা যাচ্ছে যে যে জেলাগুলিতে সব থেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মতু অধ্যুষিত এলাকা, রাজবংশী অধ্যুষিত এলাকা। তুমি যদি দেখো, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা এবং উত্তর দিনাজপুর জেলা, এই তিন জেলার বেশিরভাগ বিধানসভায় কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, এবং বেশিরভাগ বিধানসভাতেই দেখা যাচ্ছে এই তিন জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেই নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলার এমন একটি দুটি বিধানসভা রয়েছে যেখানে নাম বাদ পড়েছে প্রায় 1 লক্ষের কাছাকাছি। এরকমও নজির তৈরি হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কমিশনের তরফে বিধানসভা ভিত্তিক তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, কিন্তু তার আগে যে পরিসংখ্যান উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা দুটি বিধানসভা এমন রয়েছে যেখানে প্রায় লক্ষাধিক কাছাকাছি নাম বাদ রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলা, তুমি জানো এই দুই জেলার বেশ কিছু বিধানসভা মতো অধ্যুষিত, সেখানেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে নদিয়া জেলাতে নাম বাদ পড়েছে। কল্যাণী বিধানসভা, রানাঘাট উত্তর পূর্ব, বনগা উত্তর, বাগদা, এই বিধানসভাগুলি থেকে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে। এই বিধানসভাগুলি কিন্তু বেশিরভাগই মতু অধ্যুষিত। এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় তুমি জানো 30টিরও বেশি বিধানসভা রয়েছে, আসন রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে একটি দুটি বিধানসভায় নাম বাদ পড়েছে প্রায় 70,000-এর কাছাকাছি। ফলত সেই জায়গা থেকে তুমি বুঝতেই পারছো যে মতু অধ্যুষিত বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে নাম বাদ পড়েছে কত শতাংশ। পাশাপাশি রাজবংশী অধ্যুষিত বিধানসভা থেকেও কিন্তু নাম বাদ পড়েছে। কারণ তুমি যদি কোচবিহার জেলার দিকে নজর দাও, সেখানে দেখা যাচ্ছে 2,38,160টি জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি করতে হতো, এবং তারা নিষ্পত্তি করার পর অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে 1,20,725 জনকে, অর্থাৎ মোট 50%-এরও বেশি কোচবিহার জেলায় অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন, যার মধ্যে বেশিরভাগ বিধানসভায় রাজবংশী অধ্যুষিত। ফলত সব মিলিয়ে এই পরিসংখ্যানই আপাতত উঠে আসে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এসআইআর এ বাংলায় মোট বিচারাধীন 60,06,675 জন, অ্যাডজুডিকেশনে নিষ্পত্তি 59,84,512 জনের। সেক্ষেত্রে 10 জেলায় বাকি নিষ্পত্তিও দ্রুত শেষের আশ্বাস নির্বাচন কমিশনের। বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়, 13 জেলায় শেষ অ্যাডজুডিকেশনের কাজ। অ্যাডজুডিকেশনে এখনো কাজ বাকি 10 জেলায়, অর্থাৎ প্রথম দফার 3 জেলায় এখনো বাকি অ্যাডজুডিকেশন। গতকাল মনোনয়নের শেষ দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আইন মেনে চূড়ান্ত ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। 3 জেলায় অ্যাডজুডিকেশন শেষের আগেই ভোটার লিস্ট। যাদের নিষ্পত্তি বাকি 2026-এ তারা কিভাবে ভোট দেবেন? ট্রাইব্যুনাল এখনো পুরোপুরি কাজ শুরু করেনি। অ্যাডজুডিকেশন শেষ হলেও কোথায় আবেদন? 2026-এ আদৌ ভোট দিতে পারবেন নামবাদ ভোটাররা? এসআইআর এর জেরে বাংলার ভোটে চরমে সংশয় ধোঁয়াশা। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000-এর নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা।
সংখ্যালঘু মতুয়া আদিবাসী ভোটে কোপ, বেছে বেছে নাম বাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়, হাজার হাজার ভোট কেটেছিল। সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব। যাদেরটা বাদ আছে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। 24 সিএএ, 26 এসআইআর এ নাম বাদে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 24 ভোটের আগে সিএএ কে কেন্দ্র, 24 অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে সিএএ, 26 এসআইআর করে কেন পুরনোদের নাম বাদে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। বৈধ ভোটার না হলে নাম বাদ যাবে, প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের। एससीआर एक संवैधानिक प्रक्रिया है। देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर की घुसपैठिया उनके नाम कट रहा है। প্রচারে বেরিয়ে প্রার্থীদের নানান কীর্তি আমাদের চোখে পড়েছে। কেউ সিলিন্ডার কাঁধে করে গ্রাহকের বাড়ি পৌঁছে দিচ্ছেন, কেউ আবার দাড়ি কেটে দিচ্ছেন। তবে এবার মনোনয়ন জমা দেওয়ার জন্য অন্য এক ছবি চোখে পড়ল। বুলডোজার নিয়ে মনোনয়ন, এবং তার জন্য রীতিমতো তোড়জোড়ও শুরু হয়ে যায়। গলসির বিজেপি প্রার্থীর এহেন কীর্তিতে রীতিমতো চাঞ্চল্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বুলডোজার আনা হয়েছে কেন? কারণ বুলডোজার নিয়ে বিজেপি প্রার্থী নমিনেশন দিতে যাবে, এমনটাই কথা ছিল। সময় মতো পৌঁছেও যায় বুলডোজার, কিন্তু তারপর কি হলো? শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, যে ছবি আমরা দেখছি রীতিমতো বেলুন দিয়ে বুলডোজার সাজিয়ে মিছিল করা হচ্ছে, কারণ বিজেপি প্রার্থী তিনি মনোনয়ন জমা দেবেন। তারপর কি হলো? বুলডোজার কি পৌঁছলো? একেবারেই দেখো, গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র তার ইচ্ছা ছিল একেবারে বুলডোজারে চেপে নমিনেশন ফাইল করার, এবং সেই মতো গলসি থেকে বর্ধমান রেল স্টেশনে সেই বুলডোজার নিয়েও আসা হয় এবং সেই বুলডোজারে তিনি চেপে ওঠেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা বুলডোজার নিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিলের অনুমতি দেননি। ফলে তাকে রণে ভঙ্গ দিতে হয়, বুলডোজারের সামনে তাকে ছবি তুলেই ক্ষান্ত থাকতে হয়। এরপরে তিনি মিছিল করে আসেন এবং মনোনয়নপত্র জমা দেন। তার বক্তব্য যে রাজ্যে অপশাসন চলছে, সেই কারণেই প্রতীক হিসাবে, সুশাসনের প্রতীক হিসাবে বুলডোজার নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় এই যে পশ্চিমবঙ্গবাসী অনেক ভালো আছে, তাই তাদের এসব ভোটের গিমিক ছাড়া আর কিছু নয়। সব মিলিয়ে বর্তমানে আজকে যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন, তাতে বুলডোজার আলাদা মাত্রা যোগ করলো। একেবারে বুলডোজার তৃণমূল কংগ্রেসে যারা দুর্নীতিগ্রস্ত বা যারা দুষ্কৃত সন্ত্রাসবাদী আগাম বার্তা দিতে এসেছি। 2026 নির্বাচন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ সরকার করছে, তার আগাম বার্তা দিতে এসেছি যে আপনারা তৈরি থাকুন। বিজেপির যিনি দাঁড়িয়েছেন গলসিতে, রাজু পাত্র মহাশয় আজ বুলডোজার নিয়ে নাকি নমিনেশন ফাইল করতে যাচ্ছে কোর্ট মে 2026-এ। বাংলার মামাটি মানুষ ওই বুলডোজার দিয়ে শুধু রাজু পাত্রকে নয়, বিজেপিকে এই বাংলা থেকে একেবারে প্রহার পার করবে।
অন্যদিকে চন্দননগরের সেখানে মনোনয়নের রীতিমতো উত্তেজনা। এসডি অফিসের মুখোমুখি বিজেপি তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগানে তুঙ্গে উত্তেজনা। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এসডি অফিসের মুখোমুখি বিজেপি তৃণমূল। চন্দননগর মহকুমা শাসক অফিসে বিজেপি এবং তৃণমূল মনোনয়ন জমা দিতে এসে দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা। দুই দিকে স্লোগান পাল্টা স্লোগান। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, গন্ডগোলের সূত্রপাত যে চন্দননগর যে মহকুমা শাসকের দপ্তরে যে নমিনেশন চলছিল, সেই নমিনেশন বিজেপির যে আমার কর্মীরা এসেছিল, নমিনেশন যারা জমা দিতে যাচ্ছে, যে প্রার্থীরা রয়েছে তারা ভেতরে ঢুকে যাচ্ছে এবং বাইরে যেমন তৃণমূল কর্মীরা ছিলেন এবং বাইরে বিজেপি কর্মীরা ছিল। প্রায় যে নমিনেশন যে মহকুমা শাসকের সামনে, দপ্তরের সামনে, একদম গেটের সামনে তারা চলে আসে এবং দুই তরফ থেকে স্লোগান দিতে থাকে। একদিকে জয় বাংলা, একদিকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া পুলিশ আসে এবং ব্যাপক পুলিশ আসে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীকেও পরিস্থিতি সামাল দিতে দেখা যায় এবং এই দুজনকে এই তৃণমূল যারা কর্মীরা ছিল তাদেরকে উদ্দিবাজারের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং যারা বিজেপি কর্মীরা ছিল তাদেরকেও চন্দননগর যে স্ট্যান্ডঘাটের 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয়। এই যে একদিকে প্রশ্ন উঠছে যে একদম মহকুমা শাসকের অফিস যেখানে হচ্ছে নমিনেশন চলছে, সেখানে 100 মিটার, দুদিকে 100 মিটার করে, যেখানে যে কেউ আসতে না পারে, বিভিন্ন কর্মীরা যাতে না আসতে পারে, কিভাবে গেটের সামনে এত কর্মীরা, বিজেপি একদিকে তৃণমূল কর্মীরা জড়ো হলো, এটাই প্রশ্ন তুলছে কিভাবে তারা জড়ো হলো এবং পুলিশকে বেশ সামাল দিতে বেশ সময় লাগে এবং এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যে যারা তৃণমূল কর্মীরা রয়েছে তারা এখন 100 মিটার দূরে তারা অপেক্ষা করছে যতক্ষণ না তৃণমূল যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী যতক্ষণ না। আজকে সন্তু পান যিনি বিজেপির প্রার্থী, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। তারকেশ্বরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি এবং ওখানকার যিনি বিধায়ক ছিলেন গত 5 বছর ধরে, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন। তাই 8 থেকে 80 সবাই রামেন্দ্র সিংহ রাজ পাশে আছে এবং সন্তু পানকে 40,000 ভোটে আমাদের প্রার্থী, আমরা এসছি অভিযান দিতে। তৃণমূল ভয় পেয়ে আজ অত্যাচার করছে, আমাদের গভীর সমান দেখাচ্ছে, কারণ ওরা জানে 14 মে তৃণমূলের এই বাংলার শেষ দিন। ওরা ভয় খেয়েছে যে ওরা হারে যাবে, হার ভয়ে অত্যাচার করছে। আগামী 29 এপ্রিল মানুষ জবাব দেবে ওদেরকে। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে রীতিমতো হয়রানি। বহরমপুরে সেখানে জেলা শাসকের অফিসের সামনে লাইন, রোদে গরমে লাইনে দাঁড়িয়ে হয়রানির এক শেষ। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আস্তে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন। কাগজপাতি জমা দিলাম, আমার পায়ে হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না, কিছু না। আমার ছোট বোনকে সঙ্গে করি আমি নিয়ে এসেছি, 9:30-টার সময় এসেছি বাড়ি থেকে। আজকে অনলাইনে করেছি, আবার এখানেও জমা দিয়েছি। গোষ্ঠী আমরা 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, আর আমরা সাধারণ গরিব ভিখারি মুনিশ খাটি বলি, তাহলে আমাদের কোনো দাম নেই। আলিপুরদুয়ারেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানি। রবীন্দ্র ভবনে সেখানে ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগে সরব তারা। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আসছে, পুরো ডকুমেন্ট ডিলে যাচ্ছে, পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। দিকে দিকে একই ছবি। আলিপুরদুয়ারের পর আমরা নজর রেখেছি বিষ্ণুপুর, সেখানেও ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে রীতিমতো হয়রানি, চরম হয়রানি। ভোর থেকে লাইনে কাজ শুরু 10টার পর, চড়া রোদে নাজেহাল শয়ে শয়ে মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডি অফিসে লম্বা লাইন, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। ভোটার তালিকায় ফের নাম তুলতে তাই সকাল থেকেই এভাবে লাইনে দাঁড়াচ্ছেন। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল।
আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সব জিনিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হাত ফেল হয়ে যাচ্ছি, লাইনের উপরে লাইনের শেষ, আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের ভোটের কোনো নাম নাই, ভোটের কোনো লিস্ট।